আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের 12 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তাসফিকের প্রতিটি খোঁচা মারা বাক্য তামিম দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। বুকের ভেতর রাগ যেন দাবানলের মতো জ্বলে উঠছে, তবু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। এটা একটা বৌভাতের অনুষ্ঠান, একটি ভুল পদক্ষেপেই মুহূর্তের মধ্যে সব ছড়িয়ে পড়বে ভয়াবহ কেলেঙ্কারি। তাই সমস্ত অপমান গিলে নিয়ে সে কেবল নির্বাক দাঁড়িয়ে রইল। অথচ মনের গভীরে এক বিষাক্ত তৃপ্তির হাসি ক্রমেই বিস্তৃত হতে লাগলো। মর্তুজা আনান তাসফিক, যতই অহংকারে বুক চিতিয়ে ওড়ো না কেন, যেদিন জানতে পারবে মীরার গর্ভে বেড়ে ওঠা 1.5 মাসের সন্তানটি তোমার নয়, এই মিনহাজ তামিম হায়দারের, তখন সেদিন তোমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে উঠতে থাকা মানুষটাকেই সেদিন ধপাস করে মাটিতে আছড়ে পড়তে হবে। ভাবনাটুকু মনে আসতেই তামিমের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বিদ্রুপাত্মক বিষমাখা হাসি। এদিকে চারপাশে উৎসবের আমেজ, সবাই মিলে তাসফিক আর মীরাকে ঘিরে একের পর এক ছবি তুলতে ব্যস্ত। আর সেই সুযোগটাকে যেন ইচ্ছাকৃতভাবে উপভোগ করছে তাসফিক। কখনো মীরার কাঁধে আলতো হাত রাখছে, কখনো তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে হাসছে, আবার কখনো দুজনের পাশাপাশি দাঁড়িয়ে নানান কাপল পোজ দিচ্ছে। সবটাই যেন তামিমকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য। ওদিকে তামিম দাঁতে দাঁত চেপে সবকিছু দেখছে, রাগে তার বুকের ভেতরটা দাউ দাউ করে চলছে, অথচ মুখে প্রকাশ করার উপায় নেই। ঠিক তখনই তনয়া ডেকে উঠলেন, তামিম, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে আয়, একসঙ্গে ওদের সঙ্গে একটা ছবি তুলে যা। মায়ের কথার সঙ্গে সুর মিলিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হেসি টেনে তাসফিক বলল, হ্যাঁ রে আয়, তোর ভাবির সঙ্গে ছবি তোলার এমন সুযোগ কিন্তু বারবার পাবি না। খোঁচাটা তামিমের অহংকারে যেন সরাসরি আঘাত করলো। তবুও নিজের ভেতরের তীব্র ক্রোধ গিলে ফেলে ঠোঁটে কৃত্রিম হাসি এঁকে ধীর পায়ে ওদের দিকে এগিয়ে এলো সে। তামিমকে ওদের কাছে আসতে দেখেই মীরার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে অতীতের প্রতিটি বিভীষিকা, প্রতিটি অপমান, প্রতিটি নিষ্ঠুর স্মৃতি ঝড়ের মতো ফিরে এলো তার মনে। আতঙ্কে তার আঙুলগুলো অনিচ্ছা সত্ত্বেও শক্ত করে খামচে ধরল তাসফিকের শুটের কাপড়। মীরার কাঁপুনি তাসফিকের দৃষ্টি এড়ালো না। এক মুহূর্ত দেরি না করে সে মীরার হাতটা নিজের মুঠোয় শক্ত করে ধরে খুব নিচু স্বরে কিন্তু অবিচল আশ্বাসে বলল, একদম ভয় পাবি না, আমি বেঁচে থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। কথাগুলো যেন মীরার অস্থির হৃদয়ে এক ফোঁটা প্রশান্তির পরশ হয়ে লাগলো। তার ছলছল চোখে অজান্তেই নিরাপত্তার এক নীরব কৃতজ্ঞতা ভেসে উঠল। এরই মধ্যে তামিম এগিয়ে এসে মীরার একেবারে পাশে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতে উদ্যত হতেই তাসফিক ঠোঁটে সেই চিরচেনা মৃদু হাসি অটুট রেখে নিঃশব্দে মীরাকে নিজের দিকে টেনে নিল। তার স্পর্শে ছিল অধিকার, আর সেই অধিকার প্রকাশের ভঙ্গিতে ছিল নিঃশব্দ এক ঘোষণা, মীরা এখন শুধু তারই। এই সত্য বদলে দেওয়ার সাধ্য কারও নেই। মীরাকে নিজের পাশে রেখে তাসফিক স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে দাঁড়ালো তামিমের পাশে, যেন কিছুই ঘটেনি। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠতে লাগলো, অথচ সেই আলোর আড়ালেই তামিমের বুকের ভেতর জমতে লাগলো দহন। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখে মুখে ফুটে উঠল অসহায় ক্ষোভ। তবু সবার সামনে নিজেকে সংযত রাখার শেষ চেষ্টা করে কোনো রকমে একটি ছবির জন্য হাসির মুখোশ পরেই দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ হতেই আর এক মুহূর্ত সেখানে না থেকে নিঃশব্দে স্টেজ থেকে নেমে চলে গেল সে। পেছনে রয়ে গেল কেবল তার অপূর্ণতা আর দগ্ধ অভিমান। অতিথিদের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এলে একে একে সবাই বিদায় নিলেন। তবে তামিম, নাইসা, শশী আর হীরা থেকে গেল। বাড়ির বাকি সদস্যরা নিজেদের গন্তব্যে ফিরে গেলেও তাসফিকের বাবা মায়ের বিবাহ বার্ষিকীকে ঘিরে আয়োজিত বিশেষ সন্ধ্যার জন্য ছোটদের উচ্ছ্বাস যেন এতটুকুও কমেনি। রাত নেমে আসতেই পুরো বাড়ি জুড়ে যেন নতুন করে প্রাণের সঞ্চার হলো। কেউ ড্রয়িং রুম সাজাতে ব্যস্ত, কেউ রঙিন বেলুন আর ফুল দিয়ে চারপাশটাকে রূপকথার মতো সাজিয়ে তুলছে, কেউ কেকের ব্যবস্থা দেখছে, আবার কেউ আলো আর সাজসজ্জার শেষ মুহূর্তের খুঁটিনাটি গুছিয়ে নিচ্ছে। প্রত্যেককেই নিজের দায়িত্বটুকু নিখুঁতভাবে পালন করতে ব্যস্ত। আর তাদের
হাসি আনন্দে মুখর হয়ে উঠেছে চারপাশ। সব কাজের ফাঁকেই সবাই নিজেদের মতো করে সেজে নিয়েছে। পরিপাটি পোশাকে, মুখ ভরা উজ্জ্বল হাসি আর চোখে উৎসবের ঝলক। প্রত্যেককে যেন আজ অন্যরকম সুন্দর লাগছে। পুরো পরিবেশ জুড়ে ছড়িয়ে আছে ভালোবাসা, আপনজনের উষ্ণতা আর একটা স্মরণীয় সন্ধ্যাকে হৃদয়ে গেঁথে রাখার নির্মল উচ্ছ্বাস। ঠিক রাত ৮টা বাজতেই ঘরের সব আলো নিভিয়ে দেওয়া হলো। মুহূর্তের জন্যই চারপাশে নেমে এলো এক অপার্থিব নীরবতা। পরক্ষণেই ভেসে উঠল মৃদু সুরের একটি ভালোবাসার গান, আর সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে জ্বলে উঠল অসংখ্য ফেয়ারি লাইট। রঙিন আলোর ঝলকে মুহূর্তেই পুরো বাড়িটা যেন স্বপ্নের কোনো প্রাসাদে রূপ নিল। সবার মাঝখানে রাখা ছিল সাদা আর সোনালি রঙে সাজানো বিশাল একটি কেক। কেকের ওপর সুন্দর অক্ষরে লেখা হ্যাপি অ্যানিভার্সারি আওয়ার বিলাভড প্যারেন্টস। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই একসঙ্গে হাততালি দিতে শুরু করতেই পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠল। প্রত্যেকের চোখে মুখে তখন শুধুই আনন্দ, ভালোবাসা আর একসঙ্গে সুন্দর কিছু মুহূর্ত গড়ে তোলার উচ্ছ্বাস। ঠিক সেই সময় তাসফিক এগিয়ে গিয়ে বাবা মায়ের হাত দুটো আলতো করে ধরে হাসি মুখে বলল, আজকের সন্ধ্যাটা শুধু তোমাদের দুজনের জন্য। তনয়া মর্তুজা ও তোফায়েল মর্তুজার দাম্পত্য জীবনের ৩০ বছরের দীর্ঘ পথ চলা উদযাপনে যেন মুখর হয়ে উঠেছে পুরো মর্তুজা ম্যানশন। কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই চারপাশে ছড়িয়ে পড়ে হাসি, উচ্ছ্বাস আর আনন্দের রেশ। কেউ গানে গলা মেলাচ্ছে, কেউ বা তালে তালে নেচে মেতে উঠছে। বহু বছরের স্মৃতি আর ভালোবাসার উদযাপনে প্রতিটি মুখে ফুটে উঠেছে নির্মল প্রশান্তির হাসি। হঠাৎই পপি ভাবির ২ হাত তালি দিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আজ এত বড় একটা খুশির দিন, আর সবাই মিলে জমিয়ে এনজয় না করলে কি চলে? এবার হবে কাপল ডান্স। আমাদের মেইন আকর্ষণ থাকবে তাসফিক আর মীরা, সঙ্গে আমি আর আমার পেয়ারে স্বামী মিস্টার জাহের মর্তুজা, তুসমি আর নাফি ভাইয়া, আর তামিম ও নাইসা ভাবি। পপি ভাবির ঘোষণা শেষ হতেই পুরো ঘর জুড়ে হৈ হৈ আর উল্লাসে ফেটে পড়ল সবাই। কিন্তু সেই আনন্দের মাঝে হীরা আর শশী গোমরা মুখে এক কোণে বসে রইল। কিছুক্ষণ পর হীরা দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, শশী চল রুমে যাই, এখানে থেকে আর কি হবে বল? আমাদের তো কোনো স্বামীই নেই যে কাপল ডান্স করব। এই জীবন রেখে আর লাভটাই বা কি? শশীও সঙ্গে সঙ্গে সমান নাটকীয় সুরে মাথা নেড়ে সায় দিল, ঠিকই বলেছিস, চল। আমাদের মতো সিঙ্গেল মানুষদের এখানে থাকার কোনো মানেই হয় না। ওদের কথা শুনে উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। পপি ভাবি হেসে হেসে বললেন, আজ্ঞে ননদিনীরা, আপনাদের কোথাও যাওয়ার অনুমতি নেই। আপনারা এখানেই থাকবেন আর আমাদের কাপল ডান্সের ভিডিও করবেন। অনেক রাত হয়ে গেছে, বাইরে আবার ঝড়ও শুরু হয়েছে, না হলে ক্যামেরাম্যান ডেকে আনতাম। কথাগুলো শুনেই হীরা আর শশী মুখ বাঁকিয়ে একে অপরের দিকে তাকালেও শেষ পর্যন্ত আর কিছু বলল না। তাদের সেই অভিমানী মুখভঙ্গি দেখে হাসির রোল যেন আরও এক দফা বয়ে গেল পুরো ঘর জুড়ে। অন্যদিকে এত আনন্দ উচ্ছ্বাসের মাঝেও মীরার মনে অদ্ভুত এক অস্বস্তি গেঁথে বসেছিল। একই ঘরে তামিমের উপস্থিতি তাকে বারবার অস্থির করে তুলছিল। সে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, তার চোখে মুখে সেই অস্বস্তি তাসফিকের দৃষ্টি এড়িয়ে গেল না। সবকিছুই সে বুঝতে পারছিল, তবু এই পারিবারিক আনন্দ ঘন মুহূর্তে কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করতে চাইল না। তাই নীরবে শুধু মীরার পাশেই দাঁড়িয়ে রইল, যেন নিজের উপস্থিতিটুকু দিয়েই তাকে আশ্বস্ত করতে রাখতে চায়। পপি সাউন্ড বক্সে গান ছেড়ে দিতেই চারপাশে মৃদু সুরে টুংটাং শব্দ ভেসে উঠল। মুহূর্তেই পরিবেশটা যেন আরো রঙিন, আরো প্রাণবন্ত হয়ে উঠল। কলাপাতা রঙের শাড়িতে সেজে মীরা নীরবে বসেছিল। ঠিক তখনই তাসফিক ধীর পায়ে তার সামনে এসে দাঁড়িয়ে নীরবে নিজের হাতটা বাড়িয়ে দিল। মীরা কিছুক্ষণ আহত অথচ অদ্ভুত কোমল দৃষ্টিতে তাসফিকের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর কোনো কথা না বলে আলতো করে নিজের হাতটা তাসফিকের হাতে তুলে দিল। তাসফিক মৃদু টানে তাকে দাঁড় করিয়ে নিল। পরম যত্নে তার লতার মতো সরু কোমরে হাত রাখতেই মীরা হালকা কেঁপে উঠল। স্পর্শটা ছিল একেবারে কোমল, তবু সেই স্পর্শেই বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠল তার। ওদের দুজনকে একসঙ্গে দেখে নাফি আর জাহের সিটি বাজিয়ে উঠল। চারপাশে উপস্থিত সবাই হৈ হৈ করে উৎসাহ দিতে লাগলো। হাসি, উল্লাস আর করতালিতে পুরো হলঘর মুখরিত হয়ে উঠল। শুধু এক কোণে দাঁড়িয়ে থাকা তামিমের মুখটা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বুকের ভেতর জমে থাকা ঈর্ষা আর ক্ষোভ যেন তাকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না।
রাগে তার সর্বাঙ্গ দাউ দাউ করে চলতে লাগলো। এরই মাঝে স্পিকারে ভেসে উঠল মায়াময় সুর, জিনে লাগা হো पहले से ज़्यादा पहले से ज़्यादा तुमसे मरने लगा हूँ मैं, मेरा दिल और तुम हो यहाँ, फिर क्यों हो पल की जुदा, हुआ है तुमसे हासी पल देखने हैं। গানের প্রতিটা সুর যেন ওদের দুজনকে ঘিরে আলাদা এক জগৎ তৈরি করে দিল। তাসফিক ধীরে ধীরে মীরাকে নিয়ে নাচতে শুরু করলো। তাল মিলিয়ে কখনো ধীর পায়ে এগিয়ে যাচ্ছে, কখনো আবার মৃদু ঘূর্ণিতে হারিয়ে যাচ্ছে দুজন। তাসফিকের দৃষ্টি এক মুহূর্তের জন্য মীরার মুখ ছেড়ে অন্য কোথাও সরেনি, আর মীরাও যেন সেই গভীর দৃষ্টির মায়ায় বন্দী হয়ে গেছে। চারপাশের কোলাহল, মানুষের উচ্ছ্বাস সবকিছু যেন মিলিয়ে গিয়ে শুধু দুজনের নীরব অনুভূতিই রয়ে গেল। গান শেষ হতেই করতালির শব্দে পুরো পরিবেশ আবারও মুখর হয়ে উঠল। উপস্থিত সবাই উচ্ছ্বাসে হাততালি দিতে লাগলো। কারো মুখে প্রশংসা, কারো মুখে দুষ্টু হাসি। এরপর একে একে অন্য কাপলরাও ডান্স ফ্লোরে নেমে এলো। হাসি, গল্প, সুর আর নাচের সন্ধ্যাটা ধীরে ধীরে পরিণত হলো এক স্মরণীয় প্রাণচঞ্চল উৎসবে। তামিম আর সহ্য করতে পারলো না, সবার অগোচরে রুম থেকে বেরিয়ে যায়। কেউ লক্ষ্য করেনি, এমনকি নায়শারও খেয়াল নেই তামিম যে ওর পাশে নেই, সেই ফোনে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আর ঠিক সেই মুহূর্তেই পুরো বাসা অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে যেতে তনয়া বিরক্ত গলায় বলে উঠল, যা বাবা, কারেন্ট যাওয়ার আর সময় পেল না। উফ, আমাদের জমে ওঠা আড্ডার তো একেবারে 12টা বেজে গেল। পপি হেসে উঠে দাঁড়ালো, তোরা কেউ নড়বি না, আমি গিয়ে মোমবাতি নিয়ে আসছি। মোমবাতির আলোয় আড্ডাটা বরং আরও জমে যাবে। কথা শেষ করেই সে দ্রুত ভেতরের দিকে চলে গেল। এদিকে তাসফিকের পাশেই নিশ্চুপ হয়ে বসেছিল মীরা, কিন্তু আচমকাই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গা গুলিয়ে এমন এক অস্বস্তি অনুভব করলো যেন যে কোনো মুহূর্তে বমি হয়ে যাবে। ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে সে ধীরে ধীরে তাসফিকের কানের কাছে মুখ এনে ফিসফিস করে কিছু বলতেই তাসফিক মুখে উৎকণ্ঠার ছাপ ফুটে উঠল, চল আমি তোকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাই। মীরা দ্রুত মাথা নেড়ে না করলো, না না, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এখন সবাইকে রেখে আমরা দুজন একসঙ্গে উঠে গেলে ওরা সন্দেহ করবে, দেখতে ভালোও লাগবে না। তাসফিক কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, তাহলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সাবধানে যাস, আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবি। মীরা মৃদু হেসে মাথা নাড়ল, আচ্ছা। ধীর পায়ে উঠে দাঁড়াতেই তুষ্মির প্রশ্ন ছুড়ে দিল, কিরে আড্ডা ছেড়ে কোথায় যাচ্ছিস? মীরা শান্ত গলায় উত্তর দিল, ওয়াশরুমে। ও আচ্ছা, তাড়াতাড়ি চলে আয়, কিন্তু একটু পরেই ফুচকা পার্টি শুরু হবে, আজ কারো ঘুমাতে যাওয়ার অনুমতি নেই। তুসমির কথায় সবাই হেসে উঠলেও মীরা কেবল ফিকে একটা হাসি ফুটিয়ে ফোনের আলো জ্বালিয়ে দ্রুত পায়ে নিচে রুমে চলে গেল। রুমে ঢুকতে আর নিজেকে সামলাতে পারলো না, প্রায় দৌড়ে ওয়াশরুমে গিয়ে বেসিন আঁকড়ে ধরে একের পর এক বমি করে ফেললো। মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। আজকাল এই বমি ভাবটা অস্বাভাবিক রকম বেড়ে গেছে। এইভাবে আর দেরি করা ঠিক হবে না, যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের কাছে যেতেই হবে। অনেকক্ষণ পর মুখে চোখে ঠান্ডা পানি ছিটিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো সে। তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে গভীর একটা নিঃশ্বাস নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই হঠাৎ করেই অন্ধকারের ভেতর থেকে কেউ একজন এগিয়ে এসে তার কবজিটা শক্ত করে চেপে ধরলো। আচমকা স্পর্শে মীরার পুরো শরীর কেঁপে উঠল, বুকের ভেতর ধক করে উঠল হৃদস্পন্দন। অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু অনুভব করা যাচ্ছে অপরিচিত সেই দৃঢ় স্পর্শটি যেন তাকে 1 ইঞ্চিও নড়তে দিচ্ছে না। মীরা প্রথমত ভেবেই বসে তাসফিক, তাই আস্তে করে বলতে লাগলো, তাসফিক ভাইয়া কি করছেন, ছাড়ুন, কেউ চলে আসবে। মীরাকে ধরে রাখা লোকটা হট্টহাসিতে ফেটে পড়ে। হাসির আওয়াজটা শুনেই মীরা বুঝতে পেরেছে এটা তাসফিক নয়, তামিম। মীরা ভয়ে কাঁপতে থাকে, তামিমের কাছে ছাড়া পাবার জন্য জোর জবরদস্তি করতে থাকে। তামিম জানোয়ার, ছাড় বলছি, কোন সাহসে তুই আমার কাছে এসেছিস? তামিম সেসব মাথায় নিচ্ছে না, এক ছটকায় মীরাকে সোফার উপর ফেলে দেয়, তারপর ওকে চেপে ধরে। আমার কাছ থেকে এত সহজে তোর নিস্তার নেই মীরা সোনা, তোর পেটে আমার সন্তান রয়েছে, তুই শুধু আমার। কি ভেবেছিস তাসফিক ভাইয়াকে বিয়ে করে সুখে সংসার করবি? সেগুড়ে বালি সোনা। মীরা তামিমের হাত থেকে নিজেকে বাঁচাতে জোরে জোরে চিৎকার করে কেঁদে যাচ্ছে, কিন্তু তামিম ওকে কোনোভাবেই ছাড়ছে না। মীরার গা থেকে কলা পাতা রঙের শাড়ির আঁচলটা একটানে সরিয়ে ফেলে তামিম।
ওর চোখে মুখে এক বিশ্রী হাসি। মীরার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না, বাইরে প্রচুর ঝড় বৃষ্টির শব্দের কারণে। অন্যদিকে সময় যেন ধীরে ধীরে দীর্ঘ হতে লাগলো। তাসফিক বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে, আবার দৃষ্টি ফেরাচ্ছে করিডোরের শেষ প্রান্তে। মীরার ফিরে আসার কথা অনেক আগেই, অথচ এখনো তার কোনো দেখা নেই। অজানা এক অস্বস্তি ধীরে ধীরে তাসফিকের বুকের ভেতর জেঁকে বসতে লাগলো। ভ্রুকুচকে নিজের মনেই ফিসফিস করে উঠল, এতটা সময় তো লাগার কথা নয়। মীরা ঠিক আছে তো? উদ্বেগের সূক্ষ্ম ছায়া মুহূর্তেই তার মুখমণ্ডল আচ্ছন্ন করে ফেলল। আর এক মুহূর্ত অপেক্ষা করার ধৈর্য রইল না তার। দ্রুত পদক্ষেপে সে মীরার কক্ষের দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে যেন তার অস্থিরতা আরও বেড়ে চলেছিল, আর হৃৎস্পন্দনও ক্রমশ দ্রুততর হয়ে উঠছিল কোনো অজানা আশঙ্কায়। মীরা সর্বশক্তি দিয়ে তামিমকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এক বলিষ্ঠ পুরুষের শক্তির সামনে তার সমস্ত প্রতিরোধ যেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল। আতঙ্কে কাঁপতে কাঁপতে চারপাশে হাতড়াতে গিয়ে হঠাৎই তার আঙুলে ঠেকে একটা ভারী ফুলদানি। পরের মুহূর্তে আর একটু দ্বিধা না করে সমস্ত শক্তি একত্র করে সে ফুলদানিটা তামিমের কপাল লক্ষ্য করে সজোরে আঘাত করে। প্রচণ্ড আঘাতে তামিম যন্ত্রণায় কুঁকিয়ে উঠে মীরার কাছ থেকে ছিটকে কয়েক কদম দূরে সরে যায়। কপাল বেয়ে গাঢ় লাল রঙের রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। ঠিক তখনই করিডোরে কারোর দ্রুত এগিয়ে আসার পায়ের শব্দ ভেসে আসে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে তামিম রক্তাক্ত কপাল চেপে ধরে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তামিম প্রাণপণে পালিয়ে যেতেই ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে পড়ল তাসফিক। ভেতরে প্রবেশ করে উৎকণ্ঠিত কণ্ঠে বারবার ডাকতে লাগলো, মীরা, মীরা কোথায় তুই? ক্ষীণ কাপা এক আর্তস্বর ভেসে এলো, তাসফিক ভাইয়া। ক্ষীণ কাপা এক আর্তস্বর ভেসে এলো, তাসফিক ভাইয়া। সেই কণ্ঠস্বর অনুসরণ করতেই তার দৃষ্টি গিয়ে থামল সোফার উপর। এলোমেলো শাড়ি, বিশৃঙ্খল চুল আর আতঙ্কে বিবর্ণ মুখে কুঁকড়ে পড়ে আছে মীরা। দৃশ্যটা দেখা মাত্র